ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমী ভৌমিক তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, তোমরা যারা দীর্ঘদিন ধরে ফেসবুকে বা ইউটিউবে আমার চ্যানেলটিকে ফলো করছো, তোমরা জানো যে আমি বাংলাদেশে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করি। আমি বাই প্রফেশন একজন ফার্মাসিস্ট। তো আমি যাবৎকাল অনেক ভিডিও করেছি, ট্রাভেল ভিডিও, প্রোডাক্ট রিভিউ ভিডিও করেছি। আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম, বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে অনেক দিন ধরেই সাজেশন দিচ্ছিলেন যে দিদি আপনি যেহেতু একজন ফার্মাসিস্ট, সেহেতু অসুখ বা ওষুধ রিলেটেড কোনো ভিডিও করেন আমাদের জন্য সচেতনতামূলকভাবে। আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম, কিন্তু যেহেতু জব করি সেহেতু এই ধরনের ভিডিও বানানোটা আসলে কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। কারণ অনেক পড়াশোনা করতে হয়, অনেক রিসার্চ ওয়ার্ক করতে হয়। সেই জন্য পরীক্ষামূলকভাবে আমি একটা ভিডিও আজকে নিয়ে এসেছি। তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে ফিউচারে এই ধরনের ভিডিও আমি আরও আনবো। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন শরৎকাল চলে এসছে। এখন বর্ষাকাল থেকে শরৎকালে আসার একটা সিজন, এটা একটা সিজন চেঞ্জের সময়। এই সময় আমাদের মধ্যে সবাই কম বেশি ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এগুলোতে আক্রান্ত হয়। এগুলো প্রত্যেকটা সিজন চেঞ্জের সময় আমাদের মতন হট এবং হিউমিড কান্ট্রিগুলোতে কিন্তু এটা একটা কমন প্রবলেম, জ্বর, সর্দি এবং কাশি। বিশেষ করে এর জন্য সবচেয়ে বেশি সাফারার হয় কিন্তু বাচ্চারা। তো আমরা আজকে জ্বর সংক্রান্ত কিছু ব্যাপার একটু থিওরিটিক্যালি এবং একটু প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানবো যে জ্বর কাকে বলে। জ্বর হচ্ছে মূলত শরীরের অস্বাভাবিক টেম্পারেচার বৃদ্ধিকে বলা হয় জ্বর। যখন শরীরের নর্মাল টেম্পারেচার 96 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট থাকে, তখন এটাকে নর্মাল রেঞ্জ অফ টেম্পারেচার বলা হয়। আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার কিন্তু 96 থেকে 98, অনেক ক্ষেত্রে 99 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কনসিডার করা হয়। কিন্তু 99 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে গেলেই সেইটাকে জ্বর বলা হয়। এখন জ্বর কিন্তু একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। জ্বর কিন্তু কোনো অসুখ নয়। জ্বর কিন্তু অনেকগুলো অসুখের পূর্ব লক্ষণ হচ্ছে জ্বর। আমরা অনেকেই হয়তো জানি না যে অনেকগুলো অসুখের পূর্ব লক্ষণকে জ্বর বলা হয়। আমরা মনে করি জ্বর নিজেই একটা অসুখ, কিন্তু আসলে জ্বর কিন্তু নিজে কোনো অসুখ নয়। এখন আমরা জানবো জ্বর কিভাবে হয়। আসলে জ্বর হয় মূলত বাইরে থেকে যদি কোনো ফরেন পার্টিকেল বা কোনো ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, বা অন্য কোনো ফরেন পার্টিকেল, কার্সিনোজেন্স হতে পারে, এইসব ফরেন ম্যাটেরিয়াল যখন আমাদের শরীরের ভেতরে আসে তখন আমাদের হোয়াইট ব্লাড সেলগুলোতে কিন্তু এগুলোর একটা খবর চলে যায়। তখন হোয়াইট ব্লাড সেল ওই ভাইরাস, ব্যাকটেরিয়া বা ওই ফরেন পার্টিকেলটাকে আস্তে আস্তে ঘিরে ধরতে শুরু করে। এবং যখন হোয়াইট ব্লাড সেল এই ফরেন পার্টিকেলটাকে ঘিরে ধরতে শুরু করে তখন ব্রেনে কিন্তু একটা সিগন্যাল যায়। ব্রেন তখন প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বলে একটা জিনিসকে নিঃসৃত করে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 হচ্ছে বর্তমানে পাইরোজেন। এটা একটা পাইরোজেন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 নিঃসৃত হয় আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস কিন্তু আমাদের শরীরের অনেকগুলা কাজ করে, তার মধ্যে একটা কিন্তু থাকে বডি টেম্পারেচারকে রেগুলেট করে। তো এই পাইরোজেনটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যখন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় তখন এটা আমাদের হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার কন্ট্রোল করার যে ক্ষমতাটা ওইটাকে ইফেক্ট করে। এবং হাইপোথ্যালামাস তখন আমাদের শরীরের টেম্পারেচারটাকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে। এই জন্যই কিন্তু জ্বর হয় এবং এই প্রক্রিয়াতেই কিন্তু জ্বর হয়। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করে তাহলে কিন্তু ব্রেনের হাইপোথ্যালামাস আমাদের টেম্পারেচার বাড়িয়ে দেয়। এটা সম্পূর্ণভাবে একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এবার আসি টাইপস অফ ফিভার। ফিভার কত প্রকার হতে পারে? নর্মালি আমরা বলি সিজনাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা ফিভার, ব্যাকটেরিয়াল ফিভার। হ্যাঁ, কিন্তু ফিভার কিন্তু 5 প্রকারের। একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার, ঠিক আছে?
ইন্টারমিটেন্ট ফিভারটা হচ্ছে যখন জ্বরের টেম্পারেচারটা যখন বডির টেম্পারেচারটা নর্মাল রেঞ্জের ভেতরেই ঘোরাফেরা করে, যেমন কখনো 99 হতে পারে, 98 হতে পারে, কখনো 100 হতে পারে, নাও পারে। হ্যাঁ, এরকম একটা রেঞ্জের ভিতরে জ্বরটা ঘোরাফেরা করে, তখন এই জ্বরটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফিভার। তারপরে আসে রেমিটেন্ট ফিভার। এই রেমিটেন্ট ফিভারটা হচ্ছে এই ধরনের ফিভারে আসলে টেম্পারেচার আসে এবং যায়, জ্বরটাও আসে এবং যায়, কিন্তু আসা যাওয়ার মধ্যেই থাকে। হ্যাঁ, কিন্তু কমে না কখনো, মানে কখনোই পুরোপুরিভাবে নর্মাল হয় না। আরেকটা হচ্ছে হেকটিক ফিভার। হেকটিক ফিভারটা হচ্ছে যখন শরীরের টেম্পারেচার অনেক বেশি হাই থাকে এবং এই জ্বরটা একটানা থাকে, কখনোই কমে না, সেটাকে বলা হয় হেকটিক ফিভার। এবং নর্মাল টেম্পারেচার থেকে খুব কম করে হলেও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়ে কমে। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ফিভার। এই ধরনের ফিভারগুলোতে টেম্পারেচার আসলে খুব একটা বেশি রাইজ না হলেও এই ধরনের ফিভারগুলোতে আসলে জ্বরটা একটানাই থাকে, খুব বেশি সময় ধরে থাকে, কখনো কখনো 1 সপ্তাহও থাকতে পারে। এগুলোকে বলা হয় সাস্টেইনড ফিভার। আরেকটা লাস্ট যেটা হচ্ছে রিল্যাপসিং ফিভারটা হচ্ছে এক ধরনের ইন্টারমিটেন্ট ফিভার। হ্যাঁ, এখানে শরীরের টেম্পারেচার আপ ডাউন করে, কিন্তু এটা আসলে টেম্পারেচার আসা যাওয়া করে, কখনো কখনো 1 দিন বা 1 সপ্তাহ পরেও কিন্তু এই ফিভারটা আবার রিঅকার করতে পারে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় রিল্যাপসিং ফিভার। তো জ্বরের যে সিমটম সেগুলো কি? চলো, জ্বরের কি কি সিমটম হতে পারে চলো আমরা দেখি। জ্বরের প্রথম সিমটমটা হতে পারে ঘাম হওয়া। আমরা জ্বরে যখন পড়ি আমাদের প্রচুর ঘাম হতে থাকে, অনেক ক্ষেত্রেই ঘাম হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড শীত করে, শিভারিং হয়, খুব শেকিং হয়, হ্যাঁ, খুব কাঁপুনি ধরে যায়। হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় ধরনের ফিভারের লক্ষণ। হয় ঘাম হবে, না হলে কাঁপুনি হবে বা খিঁচুনি টাইপের হবে। হ্যাঁ, এখন অনেকের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার সৃষ্টি হয়, মাথা ব্যথা প্রচণ্ড করে, কখনো মাথার এক পাশে ব্যথা করে, কখনো মাথার সামনের অংশটা ব্যথা করে, কখনো পিছনের দিকে ব্যথা করে, কখনো মাথা ভার হয়ে থাকে। কিন্তু মাথা ব্যথা বা মাথা ভার হওয়া এটা হতে পারে, এটা একটা ফিভারের লক্ষণ। আরেকটা ফিভারের লক্ষণ হচ্ছে মাংসপেশিতে ব্যথা হবে। আমরা যারা ইনফ্লুয়েঞ্জা জ্বরে পড়েছি তারা কিন্তু আমরা ব্যাপারটা ফিল করেছি যে গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়, মাথা প্রচণ্ড ব্যথা করে, মাথা উপরে তুলতে পারি না, বেশি নড়াচড়া করতে পারি না, গায়ে হাত পায়ে ব্যথা লাগে। তো এটাও কিন্তু একটা ফিভারের লক্ষণ। এবং জ্বরে পড়লে আমাদের খিদা লাগে না, আমরা কিন্তু জোর করে করে খাবার খাই, অথবা আমাদের গার্জিয়ান যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জোর করে করে খাবার খাওয়ান, কিন্তু আমাদের নিজেদের কিন্তু কোনো ক্ষুধা লাগে না। আরেকটা হচ্ছে খুব অস্থিরতা হয়, খুব অস্থির লাগে, শান্তি পাই না, স্বস্তি পাই না, খেয়ে স্বস্তি নেই, বসে স্বস্তি নেই, খুব একটা অস্থিরতা কাজ করে। আরেকটা হচ্ছে র্যাশ হওয়া। অনেকের কিন্তু যাদের অ্যালার্জিজনিত জ্বর হয় বা জ্বর হলে অনেক সময় যাদের অ্যালার্জি হয়ে যায় তাদের কিন্তু লাল লাল বিভিন্ন ধরনের র্যাশ উঠে যায় শরীরে। আরেকটা হচ্ছে প্রচণ্ড দুর্বলতা লাগে, খুব ক্লান্তি লাগে, কোনো কিছু করতে ভালো লাগে না, মনে হয় শুয়ে ঘুমাই। এই ধরনের যারা সিমটমে আছে তাদের কিন্তু জ্বর হতে পারে। এবং খুব অ্যাডভান্স স্টেজে চলে গেলে আমাদের কিন্তু প্রচণ্ড খিঁচুনি হতে পারে। যখন জ্বর আনকন্ট্রোলড হয়ে যায়, খুবই মানে টেম্পারেচার 104-এর উপরে চলে যাচ্ছে, তখন কিন্তু খিঁচুনিটা হতে পারে, এবং এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই মারাত্মক হতে পারে। এবং জ্বরের একটা বড় সিমটম হচ্ছে বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া। যখন বমি হয়ে গেলে তো হলোই, কিন্তু যখন বমি বমি ভাব হয় তখন কিন্তু আমাদের খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি আসলে সৃষ্টি হয়। তো এখন এই জ্বরের কারণটা দেখো, জ্বরের
প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মাইক্রো অর্গানিজম বা জীবাণু। অনেক সময় ভাইরাসের কারণে জ্বর হতে পারে, অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে জ্বর হতে পারে। যেমন ইনফ্লুয়েঞ্জা যে জ্বরটা হয় সেটা কিন্তু কোলাই নামে একটা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। হ্যাঁ, এটাকে অ্যাসিডিশিয়া কোলাই বলে। এটা কিন্তু মানব দেহের জন্য, মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবং সিজনাল যে জ্বরগুলো হয় সেটা কিন্তু ভাইরাসের কারণেই হয়ে থাকে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন সিজন চেঞ্জের সময় আসলো, ঋতু পরিবর্তন হচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড বৃষ্টি, অথবা এখন যেরকম একদিন প্রচণ্ড গরম, আরেকদিন প্রচণ্ড বৃষ্টি, একবেলাতে প্রচণ্ড রোদ, একবেলাতে খুব বৃষ্টি, এই ঠান্ডা গরম, এগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি কন্ডিশন। ইনফ্ল্যামেটরি কন্ডিশনটা কি? ইনফ্ল্যামেটরি কন্ডিশনটা হচ্ছে মূলত আমাদের কিছু কন্ডিশন আছে, শারীরিক কন্ডিশন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, তারপরে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। এইসব ডিজিজের পূর্ব লক্ষণ কিন্তু হচ্ছে জ্বর। জ্বর হওয়াটা হচ্ছে এইসব ডিজিজের একটা লক্ষণ। তারপরে কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল ডিসঅর্ডার, যেমন হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজমের কারণেও কিন্তু জ্বর হতে পারে, কারণ থাইরয়েড আমাদের শরীরে একটা বেসিক ফাংশনকে রেগুলেট করে, যেটা আমরা অনেকেই জানি না, যে থাইরয়েড হরমোন আমাদের শরীরের টেম্পারেচারকে রেগুলেট করে। তো এই জন্য থাইরয়েড হরমোনের কোনো ইমব্যালেন্স হলে জ্বর হতে পারে। এটা হচ্ছে কিছু কিছু ওষুধের কিন্তু সাইড ইফেক্টে জ্বর আসে। আর লাস্ট স্টেজে যেখানে জ্বর আসে সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার হওয়ার একটা পূর্ব লক্ষণ কিন্তু জ্বর হওয়া। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কতটুকু বা কীরকম সিমটম দেখা গেলে আমরা ডাক্তার দেখাবো। যখন প্রচণ্ড খিঁচুনি হবে তখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে, এ বিষয়ে কিন্তু কোনো ভুল নেই। অজ্ঞান হয়ে গেলে, অনেকে আছে জ্বর হলে অজ্ঞান হয়ে যায়, আমি যেমন অনেকে দেখেছি যে জ্বরের কারণে অজ্ঞান হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তারপরে অনেকের কনফিউশন হয়। কনফিউশন বলতে আপনি হয়তো একটা কথা বলছেন, কিন্তু জ্বরের কারণে সে কথাটা বুঝতে পারছে না, বা হা করে তাকিয়ে আছে আপনার দিকে, সে কান্ট রিয়েলাইজ। হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তারপরে অনেকে আছে ঘাড় নাড়তে পারেন না, অনেকের শ্বাসকষ্ট হয়, তারপরে শরীরে অনেক বেশি ব্যথা, ধরলেই ব্যথা লাগছে, কোনো একটা নির্দিষ্ট অংশ ফুলে যাচ্ছে, এই সমস্ত লক্ষণ হলে অবশ্যই কিন্তু ডাক্তার দেখাতে হবে। এখন এত কিছু বললাম, এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে দিদি জ্বর হলে কি করব, কি ওষুধ খাবো? দেখুন, জ্বর হলে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পানি খেতে হবে। পানি শুধু না, পানি জাতীয় যে কোনো জিনিস যেটাতে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক থাকে, যেমন লিকুইড ইলেকট্রোলাইটস, ডাবের পানি, হ্যাঁ, বাইরের যেসব ইলেকট্রোলাইট ওষুধগুলো আছে সেগুলো আমরা খেতে পারি, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। বাট ডাবের পানি, কলা, হ্যাঁ, এইসব যে জিনিসগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইলেকট্রোলাইট এবং ভিটামিন মিনারেলস আমাদের শরীরে সরবরাহ করে। এবং এই সময়টাতে আসলে ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত, তাহলে মুখের রুচি বাড়ে। এটা অবশ্যই খাওয়া উচিত। যাদের কিডনির সমস্যা আছে দয়া করে তারা কিন্তু ডাবের পানি খাবেন না, কোনোভাবেই খাবেন না, কারণ এই যে ইলেকট্রোলাইট যেগুলো আছে, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বলেন, ডাবের পানি বলেন, এগুলো কিন্তু কিডনির উপরে খুব চাপ প্রয়োগ করে। ঠিক আছে? তো যাদের কিডনি ফাংশন সমস্যা তারা কিন্তু অবশ্যই এইসব ডাবের পানি, ইলেকট্রোলাইট এগুলো খেতে যাবেন না, তারা পানি খাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। তারপরে ফুড, খাবারের আসি। দেখুন, জ্বর হলে এমনিতেই কিন্তু আমাদের কিছুই খেতে ইচ্ছা করে না, খুবই বমি বমি লাগে, খুবই একটা অরুচিকর একটা অবস্থা। কিন্তু আমাদের ওই সময় জোর করে হলেও কিছু সহজ পাচ্য খাবার খেতে হবে, যেসব খাবার আপনার শরীর খুব দ্রুত হজম করে ফেলতে পারবে। যেমন একদম পাতলা করে ঝোল, মাছের ঝোল, খুব পাতলা ডাল, ভাত একটু জাউ ভাত টাইপের হবে,
একটু মানে মোটামুটিভাবে খুব ইজি হবে আর কি, শরীরে নিলেই শরীরের এগুলোকে ভেঙে যাবে এরকম টাইপের জিনিস এগুলো কিন্তু খেতে হবে। অতিরিক্ত তেল মশলা, স্পাইসি ফুডস, হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং ফাস্ট ফুডকেও তো অবশ্যই খাওয়া যাবে। তারপরে হচ্ছে আমাদের ছোটোবেলায় অনেকে দেখেছি, আমি জানি না এখনকার গার্জেনরা আসলে করেন কি না, জ্বর হলে কিন্তু খুবই ভিজা একটা টাওয়েল নিয়ে শরীর মুছিয়ে দিত আগে, স্পঞ্জ করা বলে এই ধরনের জিনিসকে। তো এই স্পঞ্জ করলে কিন্তু অনেকটা শরীরের টেম্পারেচার চলে যায়। এখন মূল বিষয়টাতে আসি, সেটা হচ্ছে ওষুধ। আমরা কি ওষুধ খাবো? দেখুন, জ্বর হলে মূলত আমরা অনেক ধরনের ওষুধ খাই। প্রধানটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, NSAIDs বলে এগুলোকে। এগুলোর মধ্যে আছে আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন, অ্যাসপিরিন, এইসব। হ্যাঁ, এবং ব্যাকটেরিয়াল যদি ফিভার হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। এখন এখানে একটা বিষয় আমাদের কিন্তু জানা খুব জরুরি, যে জ্বরটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ভাইরাল ফিভার, একটা ব্যাকটেরিয়াল ফিভার। যদি ভাইরাল ফিভার হয় তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো লাভ নেই। ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক ইজ এ ওয়েস্ট অফ মানি। কারণ যদি ভাইরাল ফিভার হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ দিয়ে ভাইরাসকে কিন্তু দমন করা যায় না। যদি ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ফিভার হয় তাহলে অ্যান্টিবায়োটিক খেলে লাভ হবে, অ্যান্টিবায়োটিক খেলে জ্বরটা কমে যায়। কিন্তু কোনো যদি ভাইরাল ফিভার হয় তাহলে ভেরি সরিলি সেইং যে অ্যান্টিবায়োটিকে কোনো কিন্তু লাভ হবে না। তাই অযথা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, ডাক্তারের পরামর্শ মতোই ওষুধ খাওয়াবেন। কখনোই কোনো ওষুধ নিজ দায়িত্বে খাওয়াবেন না। ওভার দ্য কাউন্টার যেসব ওষুধগুলো, যেমন অ্যাসিটামিনোফেন, তারপরে প্যারাসিটামল, অ্যাসপিরিন, এইসব ওষুধগুলো কিন্তু আমরা অনেক সময় নিজেরাই খাওয়াই, পণ্ডিতি করে ফার্মেসি দোকানে গিয়ে কিনে নিয়ে আসি, ঠিক আছে? কিন্তু এগুলো কখনোই করা উচিত নয়, এগুলো কখনোই করবেন না। বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই করবেন না, কারণ বাচ্চাদের আসলে ইমিউনিটি দুর্বল থাকে, তাদের শরীর ওরকমভাবে ডেভেলপড থাকে না। তো যে কোনো ধরনের মিস ডোজেস হয়ে গেলে কিন্তু বাচ্চাদের জন্য জীবন মরণ সমস্যা হয়ে যেতে পারে। তাই বাচ্চাদের ক্ষেত্রে কখনোই নিজেরা মাতব্বরি করে ওষুধ খাওয়ানো উচিত না। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তার দেখিয়ে প্রপার ডোজেস নিশ্চিত করেই ওষুধ খাওয়ানো উচিত। আর আমাদেরকে কখনোই যে কোনো ধরনের ওষুধ আসলে নিজের দায়িত্বে খাওয়া উচিত না, বা অযথা ওষুধ খাওয়া উচিত না। আপনারা হয়তো শুনেছেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। অযথা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে। আর আপনাদের প্রতি অনুরোধ, যদি কেউ অ্যান্টিবায়োটিক শুরু করেন তাহলে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করা পর্যন্ত কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধও করবেন না। কারণ একবার যদি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার শরীর ওই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যাবে। ফিউচারে যখন ওই অ্যান্টিবায়োটিকটা আপনি খাবেন তখন কিন্তু শরীরে আর কোনো কাজ করবে না। আপনার শরীর কিন্তু অলরেডি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাই যে কোনো ওষুধ যখন শুরু করবেন অবশ্যই প্রপার ডোজেস ফলো করে ওষুধটা খাবেন। এবং আরেকটা পরামর্শ আমি আসলে দিই, যদি কেউ নাপা, এইচ বা এইসব NSAID ড্রাগসগুলো খান, যেমন অ্যাসপিরিন, তারপরে ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, হ্যাঁ, এইসব ওষুধ যদি কেউ খান তাহলে প্রচুর পরিমাণে পানি খাবেন। কারণ এইসব ওষুধগুলো কিন্তু কিডনির উপরে খুব খারাপ ইম্প্যাক্ট করে। তো সেই কারণে যদি আপনি এই সময় কম পানি খান তাহলে কিন্তু ফিউচারে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য যাদের অসুখ হলে হুটহাট করে ওষুধ খাওয়ার অভ্যাস, তারা কিন্তু অবশ্যই এগুলো প্রপার নিয়ম মেনে খাবে এবং হুটহাট করে নিজ দায়িত্বে কোনো ওষুধ খাবেন না, বা কাউকে রেকমেন্ডও করবেন না যে তুমি এই ওষুধটা খাও, ওই ওষুধটা খাও। প্লিজ ডোন্ট। কারণ প্রত্যেকটা ওষুধের যেমন ইফেক্ট আছে তেমনি সব কিছুরই কিন্তু সাইড ইফেক্ট আছে, এবং এই সাইড ইফেক্টগুলো কিন্তু মূলত আপনার শরীরের সাইড ইফেক্ট হবে। আপনার শরীরের এক একটা অর্গান ড্যামেজ করে দেবে এইসব ওষুধ।
কারণ সবগুলোই আসলে সিনথেটিক ওষুধ। নর্মালি যে কোনো জ্বর আপনার 3 দিনের ভিতরে যদি না কমে তাহলে আপনি ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে পারেন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। তা যদি না হয়, যদি দেখেন যে আপনার জ্বর কমে গিয়েছে, তাহলে ওষুধ আসলে খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরের ভিতরে ছোটোখাটো যেসব রেমিডি আছে সেগুলো দিয়েই আপনারা কিন্তু ভালো হয়ে যেতে পারে। যদি দেখেন যে 3 দিনে আপনার জ্বর কমছে না, সারছে না, বা বারবার ইয়োকার করছে, তখনই কেবল অ্যান্টিবায়োটিক খাবেন। তার আগে কিন্তু অ্যান্টিবায়োটিক খাবেন না। এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না। যে আমার ভিডিও দেখেছেন, আমার কথাগুলো শুনেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট আমি আরও আনবো। আপনাদের প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।